নতুন যারা ৭১ বা ৭১-এর পরে জন্ম নিয়েছে, আমাদের ইতিহাসের কথা তো বলতেই হবে, কাউকে না কাউকে বলে যেতেই হবে। ইতিহাস তো আর ইতিহাসের জায়গায় আটকে থাকবে না। টাইটানিক ডুবে গিয়েছে কিন্তু টাইটানিকের ছবি হয়। সেকেন্ড ওয়ার্ল্ড অনেক আগে শেষ হয়ে গেছে কিন্তু এখনো হয়। তো সুতরাং হিউম্যান রেসের সাথে সাথে তো এটাকে কন্টিনিউ করতেই হবে। সুতরাং আমাদের মুক্তিযুদ্ধটা একটা অহংকার, তো এটাকে কন্টিনিউ তো করতেই হবে, কাউকে না কাউকে আসতেই হবে, খুঁজে বের করতে হবে। অসংখ্য গল্প লুকিয়ে আছে, এটা আমার মনে হয়েছে। শাহীন ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই প্রজেক্টে ইনভলভ হওয়ার পিছনে, কারণ এটা তো আসলে খুবই, আমি মনে করি বাংলাদেশে মুক্তিযুদ্ধের গল্প অনেক আলোচনা হয়, অনেক ধরনের আপনার প্রেইজ হয়, কিন্তু শেষ পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে যে অর্থলগ্নিকারীর জন্য এটা খুব ভালো একটা প্রজেক্ট কখনোই না, বেশিরভাগ ক্ষেত্রে, কিছু ব্যতিক্রম ছাড়া। তো এটা কি কারণে এগিয়ে আসলেন আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। তবে আমাদের জন্য ভালো হয় যদি বিরতির পরে আপনি একটু গুছিয়ে আমাদেরকে জিনিসটা জানান। আজকের বাংলাদেশে যাচ্ছে একটি বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আজকের বাংলাদেশ। শাহীন ভাই, আপনার কাছে যেটা জানতে চাই যে এই গল্পের সঙ্গে বা সোহেল আরমানের এই যে চলচ্চিত্র, সেটার সঙ্গে কিভাবে সম্পৃক্ত করলেন, এবং এটার যে রিস্ক ফ্যাক্টরের কথা বলছিলাম সেটা। আসলে ব্যক্তিগতভাবে আমি কিন্তু একজন প্রবাসী, হ্যাঁ, আই ডু লিভ ইন ইউএসএ। আমার ফ্রেন্ড জুয়েলের মাধ্যমে সোহেলের সাথে আমার পরিচয় যখন হয়, তখন আমরা বাংলাদেশের মুভির কথা হচ্ছিল যে সোহেল একটা মুভি মেক করবে। দেন একদিন সোহেল আমাকে গল্প শোনালো। আর প্রবাসীদের এমনি একটু দেশপ্রেম অলওয়েজ একটু বেশি থাকে মনে হয়। তো যখনই যুদ্ধের গল্প বা সোহেল ভাই গল্পটা এমন সুন্দরভাবে আমার সামনে উপস্থাপন করলো যে আমার খুব ভালো লাগলো গল্পটা। আমি সোহেল ভাইকে বললাম যে সোহেল ভাই, আমি এই গল্পটা বানাতে চাই, কিন্তু এই গল্পটা বানাতে যেয়ে আমি কিন্তু আমার বিজনেস ভিউ থেকে আমি কখনো সরে যাব না। সুতরাং এই গল্পটা বানানোর জন্য একে তো দেশকে ভালোবেসে, মুক্তিযুদ্ধকে ভালোবেসে, আমার দেশের মানুষের জন্য, আমরা যারা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম আছি, আমরাও যে মুক্তিযুদ্ধের ছবি বানাতে পারি, মুক্তিযুদ্ধটাকে আমরাও যে ফিল করি, এই জিনিসটা যেমন আমরা বুঝাবো, ঠিক তেমনি কিন্তু আমাদের এই গল্পটা যাতে কোনো দিক থেকে আমরা কমার্শিয়াল যে ছোঁয়া, এই গল্প থেকে যাতে সরে না যায়। কারণ আমরা যদি কমার্শিয়াল ছোঁয়া থেকে সরে যাই, হয়তো বিজনেস ভিউ থেকে আমরা হয়তো একসময় ফল করবো এখানে। যার কারণে এই গল্পতে শিল্পী নির্বাচন ক্ষেত্রে আমরা কখনো স্যাক্রিফাইস করি না। যেমন শাকিব খান, হি ইজ দ্য নাম্বার 1 ইন আওয়ার কান্ট্রি। বিন্দু, অমিত ভাই, দেন আমাদের সাথে আছে আমাদের হাসান ইমান স্যার আছেন, শহীদুজ্জামান ভাই আছেন, দেন আমাদের প্রজা বানু আছেন, লালে হাসান আন্টি আছেন, দেন আমাদের আছে হলো প্রাণ রায়, সব ভালো ভালো শিল্পীগুলো, এবং গেস্ট অ্যাপিয়ারেন্সে নিপুণ আমাদের। এবং মিউজিকের ক্ষেত্রে আমরা সিলেকশন করলাম হাবিব ওয়াহিদকে, এবং হাবিবকে বললাম যে হাবিব, ইউ হ্যাভ টু গিভ আস দ্যাট কাইন্ড অফ মিউজিক, যেটা কিন্তু যে মিউজিক নিয়ে বাংলাদেশ অনেক দিন কথা বলে। এবং এমন একটি গান আমি চাই যে গান বাংলাদেশের প্রতিটি 26শে মার্চ, প্রতিটি 16ই ডিসেম্বর যখন আসবে, প্রতিটি রাস্তার মোড়ে মারে যাতে এই গানটা আবার আমরা নতুন করে শুনতে, তোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সালাম সালাম হাজার সালাম। ঠিক তেমনই আমাদের ছবিতে একটি গান আছে, হৃদয় আমার বাংলাদেশ, যেটা হয়তো আপনারা সবাই জানেন এই গানটি সম্পর্কে। এবং এটা কিন্তু সত্যি প্রতিটি আমাদের স্বাধীনতা দিবসের কিন্তু এই গানটি কিন্তু সবার সামনে এখন আমরা শুনতে পাই। এটা ওদিক থেকে আমি কিন্তু কখনো এই যে চেষ্টা করছি যে এই তো প্রেম ছবিটা মানুষের কাছে এইভাবে পৌঁছানোর জন্য, যাতে ছবিটি একটি দেশের গল্প, প্রেমের গল্প, এটাও যেমনই হয় তেমনি যাতে আমরা বিজনেস বা মানুষকে যাতে আনন্দ দিয়ে আমরা হল থেকে আনন্দ, মানুষ যদি বলতে পারে উই সি সামথিং ডিফারেন্ট সামথিং অন দিস মুভি। এই যে একটা লম্বা সময় লাগতেছে, প্রায় অর্ধযুগ হয়ে গেল, এইটা বিনিয়োগকারী হিসেবে কি কোনো ধরনের পীড়া দেয় যে এত সময় লাগছে? হ্যাঁ, প্রিয়ার কথা যদি বলেন, হ্যাঁ অবশ্যই পীড়া দেয়। এটা অস্বীকার করার কিছু নাই, কারণ এই ছবিটি মেক করতে আমার কিন্তু অলমোস্ট লট অফ মানি ইজ ইনভলভ দেয়ার। কিন্তু এটা সিচুয়েশনের কারণে, আমি কাউকে কোনো কথা বলার না, এখানে সিচুয়েশনটা ডিমান্ডের কারণে আমাদের কিছু লেট এখানে হলো ছবিটা মেক করতে। যেমন আমরা কিন্তু এই ছবিটি মেকিংয়ের ক্ষেত্রে
যেমন আমি তোমার মনের ভিতর এই গানটির কথা যদি ধরি, এই গানটি মেক করতে কিন্তু আমাদের অলমোস্ট 1 ইয়ার লাগলো। কী জন্য লাগলো? আমাদের একটা সর্ষা ফুল ক্ষেত লাগবে, সর্ষা ফুলের একটা ক্ষেত লাগবে। এই সর্ষা ফুলের ক্ষেতের জন্য কিন্তু আমরা অনেক জায়গায় আমরা গেলাম লোকেশান দেখার জন্য। শেষ পর্যন্ত মানিকগঞ্জের এক জায়গাতে যে পেলাম, আমাদের সর্ষাফুল কিন্তু ছোটো হলে আবার হবে না, সর্ষাফুলকে হতে হবে অ্যাটলিস্ট আমাদের বুক পর্যন্ত আসে বা মাজা পর্যন্ত আসে, এই ধরনের একটা সর্ষাফুল ক্ষেত লাগবে এবং বিস্তীর্ণ একটা সর্ষাফুল ক্ষেত লাগবে। এই লোকেশনটা ধরার জন্য কিন্তু আমাদের অনেক টাইম লাগে। ঠিক প্রত্যেকটি ক্ষেত্রে আমি যে বললাম যে আমরা কোথাও কোনো স্যাক্রিফাইস কিন্তু করতে চাই নাই, যার কারণে আমাদের নর্মালি টাইম হচ্ছেও কিন্তু অনেক বেশি, একটু 2 বছর সময় আমরা বেশি নিয়েছি ওই ছবিটা মেকিং করতে। কিন্তু ছবিটা কিন্তু প্রত্যেকটার জানা আছে যে ইথিওপিয়াম একটি ছবি এবং এই ছবিটা আসছে সবার কাছে এবং ইটস কামিং টুমরো। হাসান ভাই, এই যে যতটুকু শুনলাম তার থেকে আমরা একটু জানতে চাইবো যে এই ছবিতে কাজ করার সময় যে একদম খুবই জনপ্রিয় নায়ক এবং লাক্স তারকা একজন অভিনেত্রী, তারা মুক্তিযুদ্ধকে কিভাবে মানে প্রকাশ করেছে সহশিল্পী হিসেবে আপনার কাছে এটা কিরকম মনে হয়? না, এটা বিন্দুর সঙ্গে আমি আগে অনেক নাটকেই কাজ করেছি। এর সঙ্গে কি বলে আমার নায়কে সাকিবের সঙ্গে আমার এই প্রথম কাজ, আমার আগে ওর সঙ্গে কোনো কাজ করিনি। তো পড়তে যে দেখেছি যে এটা তারা নিতে পেরেছে, কনসিভ করতে পেরেছে এটা, যে মুক্তিযুদ্ধের সময়ের বিষয়গুলি, এবং অভিনয় ভালো করেছে। প্রত্যেক অভিনেতাই মোটামুটি এটাতেও ভালো অভিনয় করেছেন। এটা পরিচালকেরই একটা গুণ যে সে সকলকে একটা সুরে বাঁধতে পেরেছে, সকলে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক ছিটিয়ে যায়নি, একটা টিউনড একটা অভিনয় দেখা গেছে। এবং আরও কষ্ট, আমাকে খুব কষ্ট দিয়েছে সোহেল আরমান, কারণ ডিসেম্বরে সে বছর ভীষণ শীত পড়েছে এবং সে 13 ডিগ্রি শীত। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমার তখনই আমার বয়স প্রায় 75 বছর বয়স। তো সেই শীতের রাত্রে একটা দৃশ্য ছিল যে পাকিস্তান আর্মি এসে আমাকে বাড়ি থেকে টেনে বার করবে এবং আমাকে কিছু ইন্টারোগেশন করবে, তারপরে আমাকে গুলি করে মারবে, আমি কাদার মধ্যে গুলি খেয়ে পড়ে থাকব এবং আমার বুকের উপরে এসে আমার স্ত্রী কান্নাকাটি করবে এবং পরবর্তীতে আমার সন্তান এসে সে আমাকে মৃত দেখবে এবং তারপরে সে একটা কিছু গ্রহণ করবে আর কি। যা ওকে ডিটেলে গল্পটা বলবো না। তো এটি শুটিং করতে যে সারা রাত ফায়ার ব্রিগেডে পানি দিয়ে আমাকে ভিজিয়েছে আর শুকিয়েছে এবং আমার মনে হয় যে এটা অভিনেতাদের একটা বোধহয় শক্তি এসে যায়, তা নাহলে আমার ওই বয়সে যে কোনো সাধারণ বয়স্ক লোককে ওরকমভাবে যদি একবার করে ভিজায় আর আগুনের শেখে, আবার ভিজায় আবার আগুনের শেখে, নিউমোনিয়া হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা আমার হয়নি। ওর বাবাও আমাকে এই কাণ্ড করেছিল নয়নমণিতে, মানিকগঞ্জে 3 দিন ধরে পানিতে সেই ঠান্ডার মধ্যে এটিএম শামসুনগর ডোবাচ্ছি আর আমরা উঠছি। তো সেই এটা কষ্ট করেছে, আমি একা না, এটা কষ্ট আমার হয়েছে। আমি কাদার মধ্যে ঠান্ডার মধ্যে শুয়ে থাকতে হয়েছে এই 13 ডিগ্রিতে ভিজে কাপড়ে। কিন্তু এই কাজটা গোটা ইউনিটটাই একটা টিউন ছিল বলে এই কাজটা করা গেছে যে এইভাবে। সেলিমও আর সেই একই অভিজ্ঞতা আছে এবং প্রত্যেকেরই আমাদের সেই একই অভিজ্ঞতা আছে। সেলিম ভাই, এই যে যেটা বলা হয় এই সময়ের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, অন্তত আমরা গত কিছু সময় ধরেই দেখছি যে যেটা দর্শকপ্রিয়তার দিক থেকে আগের সঙ্গে যদি ওরা 11 জন কিংবা আলোর মিছিল ওই সময় 70-এর দশকের ছবিগুলি দেখেন তাহলে অনেক পার্থক্য। এটা সামগ্রিকভাবেই পার্থক্যটা তৈরি হয়ে গেছে যে সিনেমা হলে মানুষ আগের তুলনায় কম যায়। কিন্তু এটা কি শুধুমাত্র আগের তুলনায় কম যায় নাকি নির্মাণের ক্ষেত্রেও কোনো ধরনের পরিবর্তন অথবা কোনো কিছু আছে যেটা? তখন একটা মুক্তিযুদ্ধ শেষ হয়েছে এবং মুক্তিযুদ্ধ আমি বারবারই বলছি যে একটা বিজয় গাথা, তো এটা আবার নতুন করে দেখতে চায় এবং ওটা নিয়ে যখন ছবি হয়েছে দর্শক ভেঙে পড়েছে দেখার জন্য ছবিটা। ওরা 11 জন কেন, সংগ্রাম, আরও অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আরও এই সমস্ত যে ছবিগুলো হয়েছিল সবগুলাই একদম দর্শক প্রিয়তা পেয়েছিল। কারণ এটা একেবারে রিসেন্ট ইস্যু যে গত বছর মুক্তিযুদ্ধ শেষ হলো, আমরা বিজয় পেলাম, তারপরে নতুন নতুন ছবি হচ্ছে
টানা 3 বছর 4 বছর ছবিটা দেখেছে, 75-এর পরে এগুলো আবার এবং যে দর্শকরা ছবি দেখেছে তারা মুক্তিযুদ্ধও দেখেছে। মুক্তিযুদ্ধ দেখেছে। এখনকার দর্শকরা মুক্তিযুদ্ধ দেখে না, ছবি দেখতে যাচ্ছে। জি, ফলে ওই একটা ওই পার্সপেক্টিভ থেকে মানুষ হলে চূড়ান্তভাবে গেছে। মাঝখানে 75-এর পর থেকে যে জিনিসগুলো হয়েছে, যে মুক্তিযুদ্ধের উপরে মানে বিভিন্ন সরকার এসে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গিতে ছবি তৈরি করেছে বা অনুদান দিয়েছে, সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের ছবিগুলো কম সুযোগ পেয়েছে বানানোর। এই গত কিছুদিন ধরে এটার উপরে কাজ হচ্ছে, কিন্তু এটা অন্য প্রসঙ্গ। সোহেল আরমানের প্রসঙ্গটা একেবারে আলাদা। ও অনুদানের ছবি বানাচ্ছে না, ও নিজের থেকে মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করে, মুক্তিযুদ্ধকে ভালোবেসে এরকম একটি ছবি বানাতে গেছে। ওর আবেগ থেকে ছবিটা করছে, ওর আবেগ থেকে। হ্যাঁ, দর্শক সত্যি সত্যি কমে গেছে। তখনকার হলের যে অবস্থা ছিল, তখন বিনোদনের একমাত্র মাধ্যম ছিল সিনেমা দেখা, আর